Newman Studios presents অমাবস্যার শুক্রবার। শব্দটা বাগানের একটা দিক থেকে অন্যদিকে এগিয়ে গেল। ধীর পায়ে কেউ যেন বাগানের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা মৃদু কিন্তু স্পষ্ট। ভেজা ঘাসের উপর কারো যেন মৃদু সতর্ক পদক্ষেপ। একই সঙ্গে একটা ধাতব শব্দ। কলকাতায় এরকম আওয়াজ কখনোই আলাদা করে টের পেত না অভ্র, কিন্তু এখানে এই নিথর নীরবতায় এই আওয়াজ স্পষ্ট শোনা যায়। বোঝা যায় প্রাণহীনেরও ভাষা আছে। 3 সপ্তাহ হলো অফিসের কাজে ওয়েলসে এসেছে অভ্র। বাড়ি ভাড়া নিয়েছে ছোট্ট পাহাড়ি শহর কার্লিয়নে। শহর না বলে বরং গ্রাম বললেই ভালো হয়, কিন্তু এখানকার বাসিন্দারা কার্লিয়নকে শহর না বললে অপমানিত হয়। আর হবে নাই বা কেন? 2000 বছর আগে ইংল্যান্ডের বেশিরভাগ জায়গা যখন সভ্যতার স্পর্শ থেকে অনেক দূরে, তখন এখানেই ওয়েলসের ছোট্ট শহর কার্লিয়নেই আস্তানা গেড়েছিল রোমান সাম্রাজ্যের এক লিজিয়ন। প্রায় 5000 রোমান সেনা তাদের পরিবার পরিজন নিয়ে এখানেই থাকত। তাই এখনো কার্লিয়নের নানান জায়গায় ছড়িয়ে আছে রোমান দুর্গ, সেনাদের থাকার জায়গা, রোমান বাঁধ, অ্যাম্ফিথিয়েটার। আবার শব্দটা ফিরে আসছে। মনটাকে আবার বর্তমানে ফিরিয়ে আনলো অভ্র। খুব মনোযোগ দিয়ে ফের শোনার চেষ্টা করলো। কোনো জন্তুর হাঁটার আওয়াজ কি? আশেপাশে বেশ কিছু জংলা জায়গা আছে। বাড়িটা শহরের একদম প্রান্তে, এরপরেই জঙ্গল শুরু। তাই এরকম কোনো জন্তুর উপস্থিতির সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক রাত 9:30তেই প্রায় প্রতিদিন সেই শব্দ কেন ফিরে আসে, সেটা অবশ্যই একটা প্রশ্ন। আর 5 মিনিট বাদে কেনই যে সেই শব্দ আবার হারিয়ে যায়, তারও কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। প্রথম দুদিন এই শব্দটা পাওয়ার পর অফিসের কলিগ স্টিভ স্মিথকে এই কথাটা বলেছিল অভ্র। স্টিভ এখানকার লোক, এ ধরনের শব্দের সঙ্গে ওর পূর্ব পরিচিতি থাকতে পারে। ফোনে রেকর্ডিং করা শব্দটা মনোযোগ দিয়ে শোনার পর প্রথমবার স্টিভ বলে উঠল, হ্যাজহগ, অর্থাৎ সজারু। তারপর কি মনে হতে আবার শুনল। দ্বিতীয়বার শুনে মত পরিবর্তন করে ভ্রু কুঁচকে বলে উঠল, কারো পোষা বেড়াল নয় তো, চেইনে বাঁধা। তবে একটু থেমে স্টিভ ফের বলে উঠল, কিসের সঙ্গে শব্দটা সব থেকে বেশি মিলে বলতো? ঘাসের উপর দিয়ে কিছু টেনে নিয়ে গেলে যেমন শব্দ হয়, ঠিক সেরকম। কথাটা শুনে অভ্র হেসেছিল। স্টিভ হাসেনি, বরং বলেছিল, কার্লিয়নের বেশিরভাগ বাড়িই পুরনো, রোমান শহরের উপর তৈরি। অভ্র বুঝতে পেরেছিল স্টিভ মজা করছে। তবু বাড়িওয়ালা দেবকে ফোন করেছিল, এরপর জানলো বাড়িটার বয়স মাত্র 10 বছর। বাড়িটা আসলে দেবের ছেলের, কিন্তু তৈরির পর থেকেই দেবের ছেলে দেশের বাইরে থাকায় এখানে কেউ কখনো থাকেনি। বহুদিন পরে অভ্রই প্রথম ভাড়াটে। 10 বছর বেশ বড় সময়। তাই এই 10 বছরে বাড়ির বাগানে কোনো জন্তুর স্থায়ী আস্তানা গড়ার সম্ভাবনাটা উড়িয়ে দেয়া যায় না।
পরের দিন সকালে বাগানটা বেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেছিল অভ্র। বেশ কিছু পাখি, মৌমাছি, ভীমরুল আর মাকড়সার বাইরে আর কারো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চিন্তায় বাধা এলো। ডাইনিং রুমের বদ্ধ কাচের দরজার বাইরে শব্দটা থেমে গেছে। অভ্রর ষষ্ঠেন্দ্রিয় স্পষ্ট বলে উঠল, কাঁচের উল্টো দিকে নিশ্চয়ই কেউ আছে। বাইরে এমনিতেই ঘন কুয়াশা, তার মধ্যে বাগানের দিকে দেয়ালে লাগানো একমাত্র আলোতে কুয়াশার উপস্থিতি ছাড়া আর কিছুই বোঝার উপায় নেই। কিছু দূরে বাগানের গার্ডেনের চেয়ার টেবিল রাখা, সে টেবিলের অর্ধেকটা পর্যন্ত প্রসারিত হয়েছে ডাইনিং রুমের অস্পষ্ট আলো, তারপরে প্রায় নিশ্ছিদ্র অন্ধকার। দরজার কাচের গায়ে নাক ঠেকিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো অভ্র। না, আলোকিত অংশে অন্তত কেউ নেই, জীবিত বা মৃত। হঠাৎ ওর মনে হলো ভয় না পেয়ে বাইরে একবার যাওয়া উচিত। রহস্যের সমাধান অবিলম্বে হওয়া দরকার। পাশের রান্নাঘর দিয়ে বাগানে যাওয়া যে দরজাটা আছে সেদিকে এগিয়ে গেল অভ্র। কিন্তু দরজার কাছে সেই শিহরণ হলো অভ্রর। দরজাটা আধ খোলা, ঠান্ডা বাতাস হানা দিয়েছে সে দরজা দিয়ে। কিন্তু এই দরজা তো বন্ধই ছিল। সকালে একবার বাগানে গিয়েছিল অভ্র, আর যদ্দূর মনে পড়ে ফিরে বন্ধ করে দিয়েছিল। এরপর বাইরের বাগানে বেরিয়ে এলো সে। মেঘ যেন হঠাৎ হানা দিয়েছে বাগানে। দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। মেঘে ঢাকা আকাশে তারারা উধাও। তবু তার মধ্যেই অভ্র টর্চ জ্বেলে এগিয়ে গেল শব্দটাকে লক্ষ্য করে। হাত পাঁচেক এগোতেই হঠাৎ হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যাবার জোগাড় অভ্রর। বাগানের মধ্যে তার থেকে ঠিক 3 হাত দূরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে একটা মেয়ে। বয়স বড় জোর 7-8 হবে। দুটো চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে, আর মুখটা কেমন যেন গম্ভীর, ধবধবে ফর্সা রং। এতটাই ফর্সা যে মনে হয় যেন রক্ত শূন্যতায় ভুগছে। কুয়াশা ভেদ করে পেন্সিল ব্যাটারি টর্চের আলো মেয়েটার উপর গিয়ে পড়ছে। তার আবছা আলোতে মেয়েটার ফ্রকের রং মনে হলো গোলাপি। অভ্র কিছু বলার আগেই মেয়েটা ছুট দিল বাগানের অন্যদিকে, আর তার প্রায় পরপরই বাইরে একটা গাড়ির জোরে ব্রেক করার আওয়াজ পেল অভ্র। সম্বিত ফিরে পেয়ে বাগানের ওই দিকে একই দিকে ছুটে গেল অভ্র। তবে আগে খেয়াল করেনি বাগানের পিছন দিকে কাটা ঝোপের বেড়ার মধ্যে একটা ছোট্ট ফাঁক রয়েছে। নির্ঘাত তার মধ্যে দিয়েই মেয়েটা রাস্তায় পালিয়ে গেছে। ওখান থেকে অভ্রর বেরোনোর উপায় নেই। ও বাগান থেকে ফিরে এসে বাড়ির মধ্যে দিয়ে গিয়ে সামনের দরজা খুলে রাস্তায় বেরিয়ে এলো। পাশের রাস্তায় গাড়ির ব্রেক কষার আওয়াজটা নিয়ে চিন্তা হচ্ছে। মেয়েটার কিছু হলো না তো? যা ভেবেছিল তাই। বাড়ির গা দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার ঠিক মাঝখানে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। তার চালক গাড়ি থেকে নেমে রাস্তায় এসে দাঁড়িয়েছে। ভদ্রলোকের দিকে এগিয়ে গেল অভ্র। গায়ে কালো স্যুট, অভিজাত চেহারা, লালচে সোনালি চুল। অভ্রকে দেখে লোকটা উত্তেজিত ভাবে বলে উঠল, এই এক্ষুনি একটা বাচ্চা মেয়ে হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়েছিল। ভাগ্যের সময় মতো ব্রেক করেছিলাম। হ্যাঁ, আমিও তাই ব্রেকের আওয়াজটা শুনে দেখতে এলাম। কোথায় গেল মেয়েটা? হ্যাঁ, আমিও তাই ভাবছি। যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করে কোথায় আবার চলে গেল। এবার অভ্রর দিকে হাত বাড়িয়ে লোকটা বলে উঠল, আমার নাম রবার্ট ব্রাইট। এখানে 1 মাইল দূরে থাকি। তা আপনি কি এখানে নতুন? আগে দেখিনি তো। হ্যাঁ, আমি এখানে 3 সপ্তাহ মতো হলো এসেছি।
ইন্ডিয়া থেকে। এখানে বছরখানেক থাকবো। গুড, খুব ভালো। এটা ছোট জায়গা, আগে আমিও এখানেই থাকতাম, এখন 1 মাইল দূরে চলে গেছি। আজ চলি, পরে আবার কথা হবে। লোকটা গাড়িতে উঠতে যাচ্ছিল, হঠাৎ উল্টো দিকে ফুটপাত থেকে আসা একটা লোককে দেখে হাত তুলে চেঁচিয়ে উঠল। পিটার! রাস্তার উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে থাকা পিটারের দিকে তাকালো অভ্র। পিটারকে দেখে প্রথমেই অভ্রর যে কথাটা মাথায় এলো তা হলো গল্পে পড়া ভ্যাম্পায়ারের কথা। 6.5 ফুটের মতো হাইট হবে, রোগা, মাথায় বড় একটা টুপি, খাড়া নাকটা সামনের দিকে একটু বাঁধানো, লম্বাটে মুখের উপর দুটো চোখ যেন গর্তে খোদাই করে বসানো হয়েছে। লোকটা এগিয়ে এসে রবার্টের সাথে করমর্দন করে বলে উঠল, কেমন আছো রবার্ট? এত রাতে এখানে? আর বলো না, ফিরতে একটু রাত হয়ে গেল আজ। হঠাৎ করে একটা বছর সাতেকের মেয়ে গাড়ির সামনে চলে এসেছিল, আর একটু হলেই। ও, শেলি, বুঝতে পেরেছি। ভারী দুষ্টু মেয়ে, মাঝে মধ্যে এরকম করে, মজা করে হঠাৎ হঠাৎ করে গাড়ির সামনে দিয়ে দাঁড়ায়। ভয় ডর ওর একদমই নেই। তা তুমি চেনো নাকি? হ্যাঁ, চিনবো না? ও তো আমাদের এখানেই থাকে। তুমি আগে দেখোনি, সেটাই আশ্চর্য লাগছে। রবার্টকে উদ্দেশ্য করে পিটার বলল। এতক্ষণে অভ্র বলে উঠল, মেয়েটা মাঝে মধ্যে আমার বাড়ির বাগানে ঢুকে পড়তো। আমি অবশ্য আজই প্রথম দেখলাম, কিন্তু আগে ওর পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। তা আপনি? অভ্রকে যেন এতক্ষণে খেয়াল করলো পিটার। এই কয়েক সপ্তাহ হলো এখানে এসেছি। বলে বাড়ির দিকে আঙুল তুলে দেখালো অভ্র। পিটার যেন একটু চমকে উঠল। 38 বিচউড স্ট্রিট। তারপর মাথার টুপিটা খুলে হাতে নিয়ে দীর্ঘশ্বাস ফেলে ফের বলে উঠল, নিশ্চয়ই এই জায়গাটা আপনার খুব ভালো লেগেছে। ভারী সুন্দর জায়গা, আমাদেরও পছন্দের। বলে হঠাৎ করে থেমে গেল পিটার। এতক্ষণে মনের কথাটা বলেই ফেলল অভ্র। জানেন, এই কদিন রোজ এ সময় আমার বাড়ির বাগানে বিশেষ একটা আওয়াজ হতো। ভাবতাম কিসের আওয়াজ। আজকে আওয়াজটা পেয়ে বেরিয়ে দেখি বাগানের মধ্যে মেয়েটা, মানে আপনাদের এই শেলি। কেন রোজ রোজ আমার বাগানে ঢুকতো কে জানে। ও ওরকমই, তাছাড়া এখানেই থাকতো তো। এখানেই থাকতো মানে? না, মানে এখানকারই মেয়ে তো, তাই মাঝে মধ্যে ঢুকে পড়ে। একটু থেমে পিটার বলে উঠল, তা যাই হোক, মোস্ট ওয়েলকাম টু কার্লিয়ন। ভালো থাকবেন, আর ওরকম আওয়াজ টাওয়াজে ঘাবড়াবেন না। আমি আসি। বলে পিটার আর রবার্টকে বিদায় জানিয়ে যেদিকে যাচ্ছিল তড়িঘড়ি করে সেদিকেই আবার হাঁটতে শুরু করলো। রবার্টও গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট করলো। ওর গাড়িটা চলতে শুরু করার পরপরই প্রায় 100 মিটার দূরত্বে রাস্তার ফুটপাতের উপর আবার মেয়েটাকে দেখতে পেল অভ্র। কুয়াশাটা একটু কেটে যাওয়ায় দেখতে পাওয়া সম্ভব হয়েছে। মেঘের চাদর সরিয়ে আকাশটাও যেন একটু জেগে উঠেছে। মেয়েটা যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। কিছু কি বলতে চায়? অভ্র ওর দিকে এগিয়ে গেল, আর একটু এগোতেই মেয়েটার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিল। মুখটা ভারী সুন্দর, বড় বড় চোখের পাতা, আর সে চোখের দৃষ্টি সোজা অভ্রর উপর। মেয়েটার কি বাবা মা কেউ নেই? এত রাতে এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছে। অভ্র আরেকটু কাছে যেতেই মেয়েটা হাত তুলে দূরের দিকে দেখালো। পাহাড়ি রাস্তা বাঁক পেয়ে নিচের দিকে নেমে গেছে, কার্লিয়ন শহরের কেন্দ্রের দিকে। ওদিকেই ওর আঙুলের লক্ষ্য। অভ্রকে কি কিছু দেখাতে চায়? তারপর আর কিছু না বলে সোজা ঢাল বেয়ে নামতে শুরু করলো। অভ্র মেয়েটার পিছু পিছু এগিয়ে চলল। মেঘ আর কুয়াশার দাপট একটু কমলেও এখনো রাস্তা পরিষ্কার দেখা যাচ্ছে না।
রাস্তার দুধারে লাগানো ল্যাম্পপোস্টের আলোগুলো এই ভারী কুয়াশার মধ্যে নিজেরাই লুকোচুরি খেলছে। তাদের হলদেটে তুলির ছোঁয়ায় আশপাশটা রঙিন হলেও 10 মিটারের বেশি কিছু দেখা যাচ্ছে না। রাস্তায় গাড়ি চলাচল প্রায় নেই বললেই চলে। কিছু রাত জাগা পাখির ডাক মাঝে মধ্যে শোনা যাচ্ছে। হঠাৎ অভ্র লক্ষ্য করলো মেয়েটা একটু আগে দাঁড়িয়ে পড়েছে, একটা লোকের সঙ্গে কথা বলছে। রাস্তার ধারে পাথর বসানো একটা বসার জায়গা, সেখানে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছে। মাথায় হ্যাট, হাতে সাদা লাঠি, লম্বা কালো কোট, চওড়া সাদা গোঁফ, সেরকমই দেখার মতো সাদা দাড়ি। তার সঙ্গে কিছু কথা বলে অভ্র কাছে এসে পৌঁছানোর আগেই আবার হাঁটতে শুরু করলো। অভ্র বৃদ্ধের কাছে যেতেই বৃদ্ধ খুব খুব করে কেসে উঠল। ঠোঁটের কোণে একটু হাসি এনে বলল, 38 পিচুট স্ট্রিট। অবাক হয়ে অভ্র বলল, কি করে জানলেন যে আমি ওখানে থাকি? মেটা বললো। লোকটা আবার খানিকক্ষণ খক খক করে এসে বলে উঠল, সবাই ওই বাড়ির কথা জানে। দ্যাটস দ্য বেস্ট হাউস অফ দ্য ব্লক, সবার পছন্দের। আমার নাম হলো সাইমন বেনেট, এখানকার পুরনো লোক। সাইমন বেনেট নামটা শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ, শুনবে না? আমি এখানকার মেয়র ছিলাম। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার নাম। তা ক্যারলিয়ন কিরকম লাগছে? ভালো, বেশ সুন্দর জায়গা, খুব পুরনো শহর। হ্যাঁ, সত্যি খুব পুরনো শহর। তাই এখানকার বাসিন্দারাও আমার মতোই পুরনো। বহু বছর কেটে গেছে, কিন্তু এই শহরের মোহ আমরা কেউ কাটাতে পারিনি। আমরা সবাই যে যার জায়গায় আঁকড়ে পড়ে থাকি। লোকটা এরপর অন্যমনস্ক ভাবে বিড়বিড় করে কিসব বলতে লাগলো। অভ্র আর না দাঁড়িয়ে এগিয়ে গেল। ও খেয়াল করেছিল মেয়েটা একটু এগিয়ে যেন ওর জন্যই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। অভ্রকে এগিয়ে আসতে দেখে আবার হাঁটতে শুরু করলো। খানিক বাদে বড় রাস্তা ছেড়ে ডান দিকে একটা রাস্তা ধরে এগোতে থাকলো। এই রাস্তাটার দুধারে কোনো বাড়ি নেই, ঝোপঝাড় গাছ, হাঁটার আর সাইকেলের সরু রাস্তা। অভ্র মন্ত্রমুগ্ধের মতো মেয়েটার পিছু পিছু এগোতে থাকলো। খানিক বাদে ডান দিকে নিচু পাঁচিল ঘেরা একটা জায়গার সামনে এসে দাঁড়ালো মেয়েটা। ভেতরে ঢোকার গেট খোলাই ছিল। চার্চ লগোয়া, বড় কবরখানা। মেয়েটা নির্ভীকভাবে তার ভেতরে ঢুকে গেল। চারদিকে কবরগুলোর উপর লাগানো কিছু ক্রস, কিছু চৌকো শেপের, কিছু খুব পুরানো, কিছু নতুন গ্রানাইট পাথরের। অস্পষ্ট আলোতে দূর থেকে নাম পড়া যাচ্ছে না। একটা পাথরের ফলকের সামনে এগিয়ে গেল অভ্র। পাথরের উপর মৃতের নাম, সঙ্গে আছে জন্ম মৃত্যুর তারিখ। মেয়েটা সে পথ ধরেই হাঁটছে। মাঝে মধ্যে ছোট ছোট গাছ। কবরখানার মধ্য দিয়ে সরু পা হাঁটা পথ চলে, তার মধ্যে ছড়ানো ছেটানো নানান সাইজের পাথরের ফলক। সেই রকমই একটা ফলকের সামনে গিয়ে দাঁড়ালো মেয়েটা। চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তাতে লেখা, ইন দি মেমোরি অফ শেলি ভার্গেস, জন্ম 2 অক্টোবর 1870, মৃত্যু 19 মার্চ 1877। এবার ঘুরে তাকালো অভ্রর দিকে। তারপর এক গাল হেসে প্রথমবার কথা বলে উঠল, I am Shelly, Shelly Varghese.
এখানেই এখন আমি থাকি। আগে থাকতাম 38 বিচউড স্ট্রিটে, তোমার বাড়িতে। মেয়েটার হাসিতে শৈশবের উচ্ছ্বাস। একটু থেমে দূরের আর একটা নতুন ফলকের দিকে নির্দেশ করে বলে উঠল, ওটা পিটারের, তার পাশেরটা রবার্টের, আর ওই যে বড় ফলকটা দেখছো না, ওটা সাইমনের। সাইমন বলে ও নাকি খুব বিখ্যাত লোক ছিল। অভ্র পাথরের মতো দাঁড়িয়েছিল মেয়েটার দেখানো দিকে। তাকাতেই শুধু পাথর নয়, তাদের পাশে দাঁড়ানো লোকগুলোকেও দেখতে পেল। এদের তিনজনের সঙ্গেই ওর খানিক আগেই আলাপ হয়েছে। পিটার, মোস্ট ওয়েলকাম টু কার্লিয়ন। ভালো থাকবেন, আর ওরকম আওয়াজে ঘাবড়াবেন না। রবার্ট, এটা ছোট জায়গা, আগে আমিও এখানেই থাকতাম, এখন 1 মাইল দূরে চলে গেছি। আর সাইমন, আমি এখানকার মেয়র ছিল। এখানকার স্কুল, হাসপাতাল সবই আমার। সাইমনের মুখটা গম্ভীর, লম্বা সাদা দাড়ি আর গোঁফ। দূর থেকেই স্পষ্ট চেনা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ না। আবার সব অস্পষ্ট হয়ে গেল অভ্রর চোখের সামনে। আমি এখানকার মোস্ট মেয়র ওয়েলকাম ছিল। টু কার্লিয়ন। এখানকার এটা ছোট জায়গা, আমি আগে এখানকার আমিও মেয়র ছিল। এটা ছোট মোস্ট জায়গা, ওয়েলকাম টু কার্লিয়ন। এখানকার আগে আমিও স্কুল, এখানেই ভালো থাকতাম, থাকবেন, হাসপাতাল আর সবই ওরকম এখন 1 মাইল আওয়াজে দূরে চলে গেছি। পুলিশের কাছে খবরটা পেয়ে বাড়িওয়ালা ডেইভের খুব অবাকই লেগেছিল। এত রাতে ভাড়াটে ছেলেটা বাড়ির থেকে 1 মাইল দূরে কবরখানায় কি করছিল, আর তাও আবার ঠিক সেই জায়গাতেই যেখানে ওই 4 জনকে নতুন করে কবর দেয়া হয়েছে। 10 বছর আগে বাড়িটা তৈরির সময় এই কবরগুলো সরানো হয়েছিল শহরের মূল কেন্দ্র কবরখানায়, অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে। ঠিক ওখানে ছেলেটা ওদের সন্ধান পেল কি করে? কার্লিয়ানে যারা থাকে তাদের হৃদয় এত দুর্বল হলে চলে না। কবরখানার মাঝখানে যেতেও হবে, আবার তারপরে ভয়ে হার্ট অ্যাটাকও হবে। এটা কি মেনে নেওয়া যায়? কোনোভাবেই না। সবাই জানে কার্লিয়ান ছেড়ে কেউই যেতে চায় না, কিন্তু তা বলে নতুন কেউ কি আর আসবে না এই শহরে? নতুন কোনো ভাড়াটে কি আর রাখা যাবে না?